নমস্কার সবাইকে। বিতির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প সেই দুখানি পা। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। শুরুতেই জানিয়ে রাখি, ঘটনাটা আমার স্বচক্ষে দেখা নয়, শোনা। এই ঘটনা আমি যার কাছে জেনেছিলাম তিনি নিজেই ছিলেন এই ঘটনার এক অন্যতম চরিত্র। সত্য, মিতভাষী ও পরোপকারী এই মানুষটির প্রকৃত নাম আমি গোপনে রাখছি। শুধু তোমাদের সামনে অবিকল তুলে ধরছি ভয়ঙ্কর সেই কাহিনী। সাল 1947। সারা ভারতবর্ষে তখনও লুটরাজ। 46-এর দাঙ্গা হাঙ্গামায় জের চলেছে। দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজ জীবন টালমাটাল। এমনই এক সময় আলোচ্য কাহিনীর বক্তা ভদ্রলোক, নাম সত্যেশ্বর, আসাম যাত্রা করলেন। উদ্দেশ্য সার্ভেয়ার হিসেবে পুরনো রেকর্ডপত্র ঘেঁটে দেশ বিভাগের পর আসামের কতটুকু ভারতে থাকবে আর কতটুকু পাকিস্তানে থাকবে তা স্থির করা। বস্তুত তার রিপোর্টের উপর নির্ভর করেই ইংরেজ সরকার আসামে সীমানা স্থির করবেন। গৌহাটি স্টেশন থেকে সোজা সার্ভে অফিসে গিয়ে দেখা করলেন সত্যেশ্বর। সার্ভে অফিসে ছোটোখাটো কাজ সারতে সারতে তিনি দেখলেন রাত হয়ে গেছে, অথচ রাত্রে কোথায় থাকবেন তা ঠিক করা হয়নি। সত্যেশ্বর বাবুর হোটেল খোঁজ করেছেন। এমন সময় তারই অফিসের এক বিহারি পিয়ন শুকরাম জানালো যে তাদের বাড়িতে সত্যেশ্বরে থাকার মতো একখানা ঘরের ব্যবস্থা হয়ে যেতে পারে। ঘটনাচক্রে শুকরামদের বাড়িতে সে রাত্রে আশ্রয় পেয়ে সত্যেশ্বর নিঃসন্দেহে আশ্বস্ত হলেন। সতে হলো গৃহস্থের বাড়ির আপ্যায়ন আর মফস্বলের হোটেলের অভ্যর্থনার মধ্যে বিস্তর ফারাক আছে। তা সত্যই শুকরামের বাড়িতে সে রাত্রে ভালো আপ্যায়নই পেলেন তিনি। শুকরামের স্ত্রী পর্দানসীন, অর্থাৎ বাইরের পুরুষ মানুষের সামনে বেরোন না, কিন্তু তার দুই মেয়ে পূর্ণিমা আর শরতিয়া, দুজনেই বয়স 12 থেকে 14-এর মধ্যে, তাকে খুব যত্ন করলো। গাওয়া ঘি, পটল ভাজা, মুগ ডাল আর আচার দিয়ে হাতে গড়া রুটি গোটা 10 খেয়ে ফেললেন সত্যেশ্বর। খাওয়ার সময় তার পাশে বসে সরস দিয়া হাওয়া করতে লাগলো, আর পূর্ণিমা নিল পরিবেশনের ভার। খাবার পাট চুকলো সত্যেশ্বর একটু লজ্জিত কণ্ঠে জানালেন তার এত বেশি খাওয়াটা উচিত হয়নি। সঙ্গে সঙ্গে হাঁ হাঁ করে প্রতিবাদ জানালো শুকরাম আর তার দুই মেয়ে। মনে হলো অন্তঃপুর থেকে তার গৃহিণীও তাদের সমর্থন জানালো। তিনি অতিথি, হয়তো শুকরামদেরই যত্নের ত্রুটি হয়ে গেছে। আঁচিয়ে ওঠার পর পূর্ণিমা এক খিলি পান সেজে আনলো। শুকরামের বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা নেই, হ্যারিকেনই ভরসা। এমন সময় উঠোনের কারোর গলায় আওয়াজ পেয়ে সবাই হঠাৎ চমকে উঠল। শুকরাম হ্যারিকেন হাতে বাইরে এসে দেখল সার্ভে অফিসের সত্যেশ্বর বাবুর সহকর্মী শেখ মহিউদ্দিন উঠোনে দাঁড়িয়ে আছেন। যদিও হিন্দু মুসলমানের বিভেদ সে সময় সমাজ বিভক্ত করে তুলেছিল, কিন্তু সরকারি অফিসের কর্মীদের মধ্যে সেটা বিদ্যমান ছিল না। এত রাত্রে আর একজন সহকর্মী তার খোঁজ নিতে এসেছেন দেখে সত্যেশ্বর খুশি হলেন। তিনি শেখ সাহেবকে ডেকে এনে ঘরের মধ্যে বসালেন। শেখ সাহেবের বয়স 60 ছাড়িয়েছে, মুখে সাদা লম্বা দাড়ি আর চোখে কালো ফ্রেমের চশমা তাকে একটা আলাদা ব্যক্তিত্ব দিয়েছে। কথা তিনি বলেন কম, শোনেন বেশি। দেশের রাজনীতির মূল্যবৃদ্ধি ইত্যাদি এই নিয়ে তাদের আলোচনা দেখতে দেখতে বেশ জমে উঠল। রাত তখন প্রায় 10:30। পূর্ণিমা এলো সত্যেশ্বর বাবুকে শুতে রাখতে। শেখ সাহেব যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। পূর্ণিমার পিছন পেছন তার জন্য নির্দিষ্ট শোবার ঘরটির দিকে চললেন সত্যেশ্বর। তবে কিছু দূর গিয়ে তার খেয়াল হলো বৈঠকখানা ঘর থেকে বেরিয়ে আসার সময় শেখ সাহেবের কাছে বিদায় নেওয়া হয়নি। তিনি পূর্ণিমাকে দাঁড়াতে বলে আবার ফিরে এলেন বৈঠকখানায়, কিন্তু সেখানে তখন শুকরাম ছাড়া আর কেউই ছিল না। সত্যেশ্বর বাবুকে ফিরে আসতে দেখে শুকরাম যেন আঁতকে উঠল। কি হয়েছে দাসবাবু?
সত্যেশ্বর শুক্রামের চমকানো দেখে অত্যন্ত অবাক হলেন। তবু সে ভাবল গোপন রেখে বললেন, শেখ সাহেব কি চলে গেছেন? শুক্রাম মাথা নাড়ল। হ্যাঁ, এইমাত্র চলে গেলেন। সত্যেশ্বর অগত্যা আবার ফিরে চললেন। পূর্ণিমার কাছে পৌঁছাতেই সে দূর থেকে তার ঘরটি দেখিয়ে দিয়ে বাড়ির মধ্যে চলে গেল। সত্যেশ্বরও নীরবে শোবার ঘরের দিকে পা বাড়ালেন। সবে মাত্র কয়েক পা এগিয়েছেন তিনি, এমন সময় ধপ করে একটা কে যেন তার হাত চেপে ধরল। ভয় চিৎকার করে উঠতে যাচ্ছিলেন সত্যেশ্বর, সেই ছায়ামূর্তি ইশারায় তাকে শব্দ করে উঠতে বারণ করল। আকাশে তৃতীয়ার মরা চাঁদ, তারই আলোয় সত্যেশ্বর দেখেন হাত ধরে আছেন শেখ সাহেব। ফিসফিস করে শেখ সাহেব বললেন, দাসবাবু, আমি আপনার জন্যই চলে যেতে পারিনি, আপনি এই মোড়কটা আপনার কাছে রাখুন। বলে শেখ সাহেব তার প্রিন্স কোটের পকেট থেকে একটা বড় সাদা মোড়ক বের করে সত্যেশ্বরের হাতে দিলেন। বললেন, রাত্রে একবারের জন্য এটা হাতছাড়া করবেন না, খবরদার, তাহলে কিন্তু ভীষণ বিপদ উপস্থিত হবে। সত্যেশ্বর ঘটনার আকস্মিকতার কিছুটা বিহ্বল হয়ে পড়েছিলেন, তবু কৌতূহল যায় না। জিজ্ঞাসা করলেন, এই কথা বলছেন কেন শেখ সাহেব? শেখ সাহেব তেমনি ফিসফিস করেই বললেন, বলার সময় নেই, কিন্তু এটা হারাবেন না, ভীষণ বিপদ, খুদা হাফিজ। শেখ সাহেব অদৃশ্য হলেন। তার দেওয়া সাদা কাগজে মোড়া চৌকোটা বস্তুটা হাতে নিয়ে সত্যেশ্বর ঢুকলেন শোয়ার ঘরে। ঘরটি মাটির, বিছানা করা আছে পরিপাটিভাবে, মার মশারিটি পর্যন্ত টাঙানো আছে। একটি ছোট টুলের উপর কুঁজো আর গ্লাস। সত্যেশ্বর পাঞ্জাবি খুলে সরিয়ে রাখলেন। তারপর এক গ্লাস জল খেয়ে শুতে যাবেন। তার মনে পড়ল মোড়কটার কথা। শেখ সাহেব তারপর এক গ্লাস জল খেয়ে শুতে যাবেন, সেটাকে হাতছাড়া করতে তিনি বারণ করেছিলেন মোড়কটাকে। তাড়াতাড়ি সেটাকে পাঞ্জাবির পকেট থেকে বের করে কোমরের ঘুঞ্চিতে রেখে দিলেন। তারপর শুয়ে পড়লেন। ক্লান্ত চোখে ঘুম নামতে বিলম্ব হলো না। কতক্ষণ ঘুমিয়েছিলেন জানে না, হঠাৎ একটা খটখট শব্দে ঘুমটা ভেঙে গেল। প্রথমটা কোথা থেকে শব্দটা আসছিল বুঝতে চাইলেন তিনি। এদিক ওদিক ভালোভাবে নজর করে ঘরের মেঝের দিকে চাইতেই আঁতকে উঠলেন। হ্যারিকেনটা এক পাশে কমানো ছিল। তা স্মিত আলোয় দেখেন একজোড়া খড়ম পড়া পা অত্যন্ত দ্রুত ঘরের এক মাথা থেকে ও মাথা পর্যন্ত পায়চারি করছে। পায়ের উপর মানুষের অবয়ব খুঁজতে গিয়ে সত্যিচরের বুকের মধ্যে হিম হয়ে গেল, কারণ সেখানে কোনো মানুষের দেহ ছিল না। কোনো দুর্বল হৃৎপিণ্ডের মানুষ মরা পর্যন্ত সেই মুহূর্তের, কিন্তু সত্যিচর একেবারে দুর্বল ছিলেন না। তাছাড়া তার মনে হলো এটা অদৃশ্য শক্তি যেন তাকে সাহস জুগিয়ে যাচ্ছে। সত্যেশ্বর বিস্ময় তখন আর বাকি ছিল না। হঠাৎ তিনি দেখলেন খড়ম পড়া পা জোড়া ঠিক তার খাটের পাশে এসে দাঁড়িয়েছে। তারপর সেই পা জোড়ার একটা পা উপরে উঠল, সঙ্গে সঙ্গে আর একটা পা উঠে এলো। অর্থাৎ পা জোড়া তখন সত্যেশ্বরের বালিশের পাশে। ক্রমে ধীরে ধীরে পা দুটো তার গলার দিকে এগিয়ে এলো। আবার সত্যেশ্বর অনুভব করলেন একটা অদৃশ্য শক্তির প্রবাহ যেন তার শরীর বেয়ে উঠে আসছে। এক অশরিক শক্তিতে তিনি খাট থেকে মশারি তুলে লাফিয়ে নেমে দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে এলেন। তার সমস্ত দেহ তখন ঘামে ভিজে চপচপ করছে। মনে হচ্ছে সেই এক রাত্রেই যেন তার পরমায়ু অর্ধেক কমে গেছে। এত রাত্রে শুক্রামের বাড়ির অন্যান্য ঘরের দরজা বন্ধ। টলমল পায়ে কোনো রকমে শুক্রামের বাড়ি থেকে বেরিয়ে আচ্ছন্নের মতো তিনি বড় রাস্তায় এসে বসলেন। পরদিন সকালে সবার আগে দেখা হলো শরতিয়ার সঙ্গে। শরতিয়া তাকে দেখেই চমকে উঠল, কিন্তু সত্যেশ্বর মেয়েটির দিকে দ্বিতীয়বার ফিরে চাইলেন না। তিনি শুক্রামের অপেক্ষায় ছিলেন। এক সময় শুক্রাম বেরিয়ে এলো। সত্যেশ্বর মুখে কোনো কথা না বলে সোজা শুক্রামের ফতুয়ার বুকের কাছটা মুঠো করে পাকিয়ে ধরলেন। আর আশ্চর্যের ব্যাপার, শুক্রামের শিশুর মতো শব্দ করে কেঁদে উঠল। সত্যেশ্বর কঠিন স্বরে জানতে চাইলেন, ওই ঘরের মধ্যে কাকে পুষে রেখেছিস বল। শুক্রাম কাঁদছিল, কাঁদছে তার মেয়েও। শুক্রাম বলল, পারি না সাহেব, ভয় কিছু করতে পারি না। উনি ছিলেন আমার ঠাকুরদা, প্রতি বছর স্বপ্নে নতুন নতুন মানুষ নিয়ে আসার আদেশ দেন।
ট্রাক অ্যাক্সিডেন্টে ওর শরীরটা থেঁতলে দিয়েছিল, অক্ষত ছিল শুধু দুটো ওর পা। আপনার আগে ওই ঘরে তার 7-8 জন ভয় পেয়ে মারা গেছে। ওটা ছিল সাকুরদার ঘর। আমি গয়ায় পিণ্ড দিতে চাই, কিন্তু বাড়িতে 3টে মেয়েকে রেখে গয়া যেতে সাহস পাই না। এমন কাউকে পাই না যারা গয়া যাবে। সত্যেশ্বর তখন অন্য মানুষ, গর্জে করে উঠলেন, তা বলে তুই নির্দোষ মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিবি? আমি যাব গয়ায়, বল তোর ঠাকুরদার নাম। দিনের আলোতে সেই ঘর থেকে নিজের পাঞ্জাবিটা নিয়ে এলেন সত্যেশ্বর। সেই দিনই রওনা হয়েছিল গয়ায়, প্রেতশিলায় পিণ্ডদানও করেছিল। সেদিন সেই অভিশপ্ত ঘর থেকে পাঞ্জাবি নিয়ে বেরিয়ে আসার সময় ঘরের দেওয়ালে দেখেছিলেন একখানা বিবর্ণ ছবি। এক সূক্ষ্ম চেহারার বৃদ্ধ, আরক্ত চোখ দুটি, আরক্ত ভাব, আর বৃদ্ধের পায়ের দিকে তাকিয়ে তার আবার বুক হিম হয়ে গিয়েছিল। তার মনে হয়েছিল ছবিটা কিন্তু জীবন্ত। সে ছবি ঘরের মধ্যে পুড়িয়ে দিয়ে এসেছিলেন তিনি। শেখ সাহেবকে পরের সব ঘটনা জানাতে তিনি গম্ভীর হয়েছিলেন। বলেছিলেন, যখনই আরেক পিয়ন বৈকুণ্ঠের মুখে শুনলাম যে শুক্রাম আপনাকে ওর বাড়িতে নিয়ে গেছে, তখনই বিপদের আশঙ্কা করেছিলাম। ওই সাদা মোরগটা আমার এক বৃদ্ধের শ্রাদ্ধেয় পীর বাবার তাবিজ। যাই হোক, এ ঘটনার কিছুদিন পরে শুক্রাম ওই বাড়ি ছেড়ে, চাকরি ছেড়ে দেশে ফিরে যায়। আর পিণ্ডদানের পর সে ঘরের বদনামও আর সত্যেশ্বর শোনেননি। নমস্কার।